মুর্শিদাবাদে হুমায়ুন কবির তৃণমূলকে কতটা বেকায়দায় ফেলতে চলেছে, সিপিএম এর যে অবশিষ্ট পার্টি অফিসগুলো এখনো আছে তাতে এখন এটাই আলোচনার মূল বিষয়। মিডিয়ার দেওয়া হাওয়ায় হুমায়ুন কবির এখন এই মুহূর্তে ফুলে পেঁপে ঢোল হয়ে আছেন। আমরা একটু আমাদের মতন করে দেখে নিতে চাই হুমায়ুন কবির সত্যি কতটা বিপাকে ফেলতে চলেছে তৃণমূলকে, কিংবা কত বড় গাড্ডায় তিনি নিজেই পড়তে চলেছেন। আজকে থার্ড আইতে আমরা আলোচনা করব একদম গ্রাউন্ড জিরো থেকে তুলে আনা রিপোর্টের ভিত্তিতে। কোনো শোনা কথা নয়, কোনো উড়ো খবর নয়, বাজার চলতি মিডিয়ার গালগপ্প নয়। আজকে যেটা বলবো সেটা বেশ কয়েকদিন ধরে মুর্শিদাবাদের মাটি কামড়ে পড়ে থাকা মুর্শিদাবাদেরই ভূমিপুত্র আমাদের চৌখস সাংবাদিক সানোয়ার হোসেনের পাঠানো রিপোর্টের ভিত্তিতে। পুরোটা না দেখলে বুঝতেই পারবেন না হুমায়ুন কতটা ভয়ানক হতে চলেছে তৃণমূলের কাছে, নাকি নিজেই ভয়ানক রাজনীতির ব্ল্যাক হোলে নিজেকে নির্বাসিত করতে চলেছে। নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আমরা প্রথমে একটু ত্রুটি স্বীকার করে নিই। আমাদের যে জনমত সমীক্ষা আপনারা দেখেছেন, সেই জনমত সমীক্ষায় বেশ কিছু অসাবধানতা বশত ত্রুটি রয়ে গেছে। যেমন বেশ কিছু আসনের নাম বাদ পড়েছে। হাওড়ার উদয়নারায়ণপুর, এগরা, এই আসনগুলো বাদ পড়েছে। কোনো আসনে প্রার্থীর নাম এবং প্রতীক চিহ্ন অদল বদল হয়ে গেছে, যেমন আরামবাগ। এরকম কয়েকটা ত্রুটি হয়েছে। কোথাও ত্রুটি হয়েছে যোগ বিয়োগে, যেমন ধরুন দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূলের পাওয়ার কথা 31টি আসন, আমরা সেখানে দেখিয়েছি 32টি আসন। এরকম কিছু দোষ ত্রুটি আমাদের হয়েছে। খুব তাড়াহুড়োর কাজটা করতে হয়েছে, এবং একদিনে 4 ঘন্টা অনুষ্ঠান করা কতটা যে চাপের সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাই এই ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী দিনে আমরা প্রতিটি জেলা ধরে ধরে, এক এক দিনে 2-3টে জেলা ধরে ধরে আমরা আলোচনা করব কোথায় কতটাকে শক্তিশালী এবং কোথায় কতটাকে দুর্বল, কেন শক্তিশালী এবং কেন দুর্বল উভয়ই আলোচনা করব আগামী দিনে। যে কোনো দিন আমরা এই ধরনের একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি। এই সপ্তাহে থেকেই আপনারা দেখতে পাবেন। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখছেন এনকে ডিজিটাল। প্রথমেই সোজা কথাটা খুব সোজা করে বলে রাখি, হুমায়ুন কবির নিজের জীবনের এমন একটা সন্ধিক্ষণে এসে দাঁড়িয়ে আছেন যেখান থেকে তিনি হিরো থেকে জিরো, অথবা জিরো থেকে হিরো হয়ে যেতে পারেন আগামী 100 দিনের মধ্যেই। আপনাদের মনে আছে নিশ্চয়ই সেই কামদুনি গার্লসের কথা। তাদের মধ্যে একজন ছিলেন ঝিকিমিকি টুম্পা। তাকে নিয়ে এগিয়ে রাখা চ্যানেলের আধিক্যতার কথাও আপনারা নিশ্চয়ই কেউ ভুলে যাননি।
সিপিএম এর তামাম লিডারদের সাথে তার গা ঘেঁষাঘেঁষি করে ছবি তখন খবরের কাগজে প্রথম পাতায়, টেলিভিশনের মূল বিতর্কের কেন্দ্রবিন্দু তিনি। অধীর চৌধুরী তো রাজধানী এক্সপ্রেসে চাপিয়ে দিল্লি পর্যন্ত ঘুরিয়ে আনলেন, মনে আছে নিশ্চয়ই। আহা, মানে তিনি যেন তখন সাক্ষাৎ শেরনি, বাংলার শেরনি, মমতা ব্যানার্জির একদম যোগ্যতমা বিকল্প। তারপর তারপর আর কি, তিনি যে তেলি ছিলেন সেই তেলি রয়ে গেলেন। সিপিএম, অধীর চৌধুরী, টেলিভিশন চ্যানেল তাকে বেশ কয়েকদিন ব্যবহার করে আবার ছুঁড়ে ফেলে দিল কামদুনি রাস্তা কুড়েই। অবশ্য মাঝে মাঝে বিজেপিও খাবলা মারার চেষ্টা করেছিল এখানে, কিন্তু খুব একটা সুবিধে তারা করতে পারেননি ব্যাপারে। আরেকজনের কথা না বললেই নয়, তিনি হলেন বসিরহাটের বিজেপি প্রার্থী শ্রীমতী রেখা পাত্র। শুভেন্দু থেকে শুরু করে মোদী পর্যন্ত রেখাকে কিলিয়ে কাঁঠালের মতন পাকাতে চেয়েছিল তারা। এও যেন মমতার আসল বিকল্প। এক্ষেত্রেও সেই একই টিভি চ্যানেলের পাশাপাশি আরো দুটো তিনটে ইউটিউব চ্যানেল এবং টিভি চ্যানেল রেখাকে বাংলার বাঘিনী বানিয়ে ফেলেছিল প্রায়। গ্রাম্য গৃহবধূ থেকে শহুরে চাকচিক্য লাগলো ওই কান্দনি টুম্পার মতো করেই। আটপৌরে গ্রাম্য বধূ থেকে আল্ট্রা মডার্ন শহুরে বিবি হতে না হতেই টেলিভিশন চ্যানেলগুলো পড়লো আতান্তরে। চিরকালীন সাদাসিধে জীবনযাপন করা মমতা ব্যানার্জির প্রতিপক্ষ হিসেবে, মানে মুখে দামি মেকআপ আর গাঢ় লিপস্টিক লাগানো কাউকে দিয়ে মমতার দীর্ঘ রাজনৈতিক লড়াইকে যে লঘু করা যাবে না, এটা চ্যানেলগুলো বুঝে গেল। এটা চ্যানেলগুলো বুঝতেই রেখা পাত্র চ্যানেলগুলো থেকে হাওয়া, ইউটিউব থেকে গায়েব। আজ আর রেখা পাত্রকে বিজেপির সভাতেও মঞ্চের নিচেও খুঁজে পাওয়া যায় না। বাংলার মিডিয়ার বিক্রি বাট্টা বাড়ানোর একটাই সহজ এবং সরল উপায়, সেটা হলো মমতা ব্যানার্জিকে যে যত গালমন্দ করবে, যে যত কাঁচা খিস্তি দিতে পারবে, বাংলার মিডিয়া তাকে হিরো বা হিরোইন বানিয়ে তাদের ব্যবসা চালাবে। মাঝে দেখলাম এক পুরুষ থেকে মহিলা হয়ে ওঠা একজনকে খোলামেলা পোশাকের দৌলতে তিনি মানে মমতা ব্যানার্জিকে বিভৎস কুৎসিত ভাষায় আক্রমণ করে খবরের শিরোনামে এলেন, ইউটিউবে অবশ্যই। বিজেপিও জয়েন করলেন। এখন তারপর তিনি ভ্যানিস্ট। এভাবেই মমতাকে তেড়ে গালমন্দ করা হুমায়ুন কবিরকে পেয়ে গিয়েছে আবার বাংলার মিডিয়া আর খান কতক ইউটিউব চ্যানেল। একে মমতা ব্যানার্জিকে যাচ্ছে তা ভাষায় গালাগাল দিচ্ছেন হুমায়ুন কবির, তার উপর তিনি সংখ্যালঘু, আর পায় কে? মিডিয়ার ব্যবসা চালানোর জন্য একেবারে উপযুক্ত খাদ্য। মিডিয়া ব্যস্ত তাই হুমায়ুন কবিরকে হিরো বানাতে। তবে হুমায়ুনের সাথে বাকিদের একটা বেসিক তফাৎ আছে। হুমায়ুন বহু ঘাটের জল খাওয়া রাজনীতিবিদ এবং স্ট্যান্ডিং এমএলএও বটে। বাকি ওই টুম্পা বা রেখা বা দীপঙ্করদের থেকে মহিলা সাজারা কেউই রাজনীতিটা আগে করেননি। রাজনীতিটা সেভাবে করেননি ওই ঝিকিমিকি টুম্পা বলুন, রেখা পাত্র বলুন, বা ওই দীপঙ্কর বা কি একটি নাম, মহিলা নাম হয়েছে, মানে রূপান্তর কামী যিনি, তারা কখনো রাজনীতি করেননি। রাজনীতির মারপ্যাচ বোঝবার আগেই নেতাদের দ্বারা এই মানুষগুলো ব্যবহার হয়েছেন এবং পরে নির্বাসনেও পাঠিয়ে দিয়েছেন ওই নেতারাই মিডিয়ার সাহায্য নিয়ে। হুমায়ুনের ক্ষেত্রেও সেরকম হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু তাহলে অনেকের আশঙ্কাই কি সত্যি হবে যে হুমায়ুন তৃণমূলের ভোট ব্যাংকে একটা বিরাট ধস নামাতে চলেছেন? বিরাট মুসলিম ভোট হুমায়ুনের দিকে চলে যাচ্ছে? আমি বলবো সব কথাই, তবে ছোট্ট একটা বিরতি থেকে ফিরে। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ, এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। দেখুন, ঝিকিমিকি টুম্পা, সাজগোজে পটিয়সী রেখা কিংবা বক্ষ বিভাজিকা প্রদর্শন করা দীপঙ্করদের মতো নৌসাদকে নিয়েও মাতামাতি কম হয়নি। বাম এবং অধীর মিডিয়ার সঙ্গে নিয়ে কম মাতামাতি করেনি। নেহাত নৌসাদ ভোটে জিতে বিধায়ক হয়েছেন। তা না হলে ফুরফুরা শরীফে বসে তিনি হয়তো তাবিজ কবজ বিক্রি করতেন, আর না হয় পাড়ায় পাড়ায় ইসলামিক জলসা করতে দেখতাম আমরা। এটাই ভবিতব্য ছিল। নেহাত তিনি বিধায়ক হয়ে গিয়েছেন, তাই তিনি এখনো খবরের শিরোনামে। আগামী নির্বাচনে নৌসাদ যদি জিততে না পারেন, আর দেখবেন তখন টেলিভিশন চ্যানেল বা ইউটিউবে নৌসাদকে নিয়ে আর মাতামাতি নেই, আর জিতে গেলে প্রচন্ড মাতামাতি হবে।
এটা এখন থেকেই বলে রাখলাম। এখন এই মুহূর্তে মানে মিডিয়ার খোরাক নান আদার দেন হুমায়ুন কবির, যিনি প্রতি ঘন্টায় নিজের কথা থেকেই নিজে 180 ডিগ্রি ঘুরে গিয়ে সম্পূর্ণ বিপরীত কথা বলছেন। বিগত কয়েক মাস ধরে তিনি বেসুরো গাইতে গাইতে এখন নিজেই দল খুলে বসেছেন। প্রার্থীর নাম ঘোষণা করছেন সকালে, বিকালে আবার সেই প্রার্থীর নাম বাতিল করে দিচ্ছেন। মসজিদ বানাবেন বলে লোকের থেকে ঢালাও অনুদান নিয়ে বাউন্সার রাখছেন নিজের নিরাপত্তার জন্য। বলছেন হায়দ্রাবাদ থেকে নাকি বাউন্সার বা নিরাপত্তা রক্ষী এনেছেন। আবার খানিক পরেই বলছেন নিরাপত্তা রক্ষীরা হায়দ্রাবাদের নন, কলকাতার। প্রচুর টাকা অনুদান পেয়ে হেলিকপ্টার ভাড়া করে ঘোরবার মতন ঘোষণাও তিনি করছেন। শোনা যাচ্ছে নিয়ম ভেঙে বিদেশ থেকে নিজের অ্যাকাউন্টে টাকা নিয়ে ইডির র্যাডারে ধরা পড়েছেন। আবার একদম গতকালের লেটেস্ট খবর, তার যে দেহরক্ষী, সেই দেহরক্ষীকে মানে মারধর করার অভিযোগে তার ছেলে পুলিশের হাতে ধরা পড়েছে। বুঝতে পারছেন অবস্থাটা? একটা লোক ক্ষমতায় এখনো আসেননি, ক্ষমতায় আসেননি মানে তিনি এখন তৃণমূল কংগ্রেসের কেউ নন, একজন মানে নির্দল বিধায়ক বলতে পারেন। সেই লোক ক্ষমতায় আসার আগেই তারই দেহরক্ষী, তিনিও মুসলিম, তাকে মারধর করছেন এবং তার জন্য তার ছেলেকে জেলে যেতে হচ্ছে। মানে এইসব ইডির নজর বা জেল থেকে বাঁচা, এইসব কারণেই নরেন্দ্র মোদীর বন্দনা শুরু করে দিয়েছেন হুমায়ুন কবির। মদিনা থেকে ধর্মপ্রাণ মুসলমান এনেছেন বলে ধরা পড়লেন। তারা মদিনার কেউ নন, পশ্চিমবাংলারই বাসিন্দা। আসাউদ্দিন ওয়েসির সাথে তার জোট, বামেদের সাথে জোট, কংগ্রেসের সাথে জোট, বিজেপির সাথে জোট, সব জোট করবেন বলেছিলেন। সবাই তাকে প্রত্যাখ্যান করবার পর এবার কিংমেকার বলছেন যে একলা চলো রে। কিন্তু তার নিজের জেলা মুর্শিদাবাদের লোকজন কি বলছেন তাকে নিয়ে, সেই খোঁজ খবর নিয়েছেন আমাদের প্রতিনিধি সানোয়ার হোসেন। সানোয়ার নিজেও মুর্শিদাবাদের ছেলে, মুর্শিদাবাদের অ্যাকসেন্টেই কথা বলে, মুর্শিদাবাদের উচ্চারণে কথা মানে তার উচ্চারণ বা তার কথা বলা রীতিমতো আমাদের মুগ্ধ করে। সেই সানোয়ার স্থানীয় অ্যাকসেন্টে মুর্শিদাবাদের মানুষের সাথে কথা বলে যে তথ্য পেয়েছেন সেটা হলো বাবরি মসজিদ স্থাপনের যে ঘোষণা, তারপর মুর্শিদাবাদের মুসলমানদের একটা অংশ যারা তৃণমূলের দিকে ঝুঁকে পড়েছিল, হুমায়ুনের প্রতি তারা ঝুঁকে পড়ে বাবরি মসজিদ ঘোষণার পর। কিন্তু হুমায়ুনের বারবার বয়ান বদল এবং অবস্থান বদলের ফলে মুর্শিদাবাদের মুসলমানেরাই আর ভরসা করতে পারছেন না হুমায়ুন কবিরকে। তিনি যতগুলো কেন্দ্রে থেকে নির্বাচনে লড়ুন, 8টা 9টা 10টা জানি না কটা মানে আসনে একসাথে লড়া যায়, যতগুলো আসন থেকেই লড়ুন না কেন, এবার তার কপালে আর শিকে ছিড়বে না। সারা রাজ্যের মানুষের কাছে মুর্শিদাবাদের মানুষকে হাসির খোরাক করে তুলেছেন বলে মনে করছেন সেইখানকার মানুষজনই। ফলে তিনি যে তৃণমূলের ভোট ব্যাংকে বিরাট থাবা বসাতে চলেছেন, এইসব বলে মিডিয়ার গ্যাস বেলুন আর 100 দিনের মধ্যেই কিন্তু ফেটে যাবে। মিডিয়ার যে গ্যাস বেলুন ফোলানো হচ্ছে যে তিনি বিরাট একটা মুসলিম ভোট নিয়ে তার মানে নিজের দলকে এমন জায়গায় পৌঁছবেন, তারা যদি কাউকে সমর্থন না করেন তাহলে তারা সরকার করবে না, এই যে এরকম একটা বায়বীয় ছবি আঁকা হচ্ছে বা একটা গ্যাস বেলুন ফোলানো হচ্ছে মিডিয়ার দ্বারা, সেটা আর মাত্র 100 দিনের মধ্যে ফুস হয়ে যেতে চলেছে। একমাত্র রেজিনগর আসন থেকে তিনি যদি দাঁড়িয়ে যান তাহলে হয়তো নৌসাদের মতোই একা কুম্ভ হয়ে থাকতে পারেন, শুধুমাত্র রেজিনগর। তার বর্তমান কেন্দ্র ভরতপুরেও তাকে নিয়ে রয়েছে বিরাট অসন্তোষ। পশ্চিমবঙ্গের হিন্দু এবং মুসলমান উভয়ই বুঝেছেন যে ধর্মের রাজনীতি কিছু রাজনৈতিক নেতাদের ডিভিডেন্ড দেয় ঠিকই, কিন্তু কোনো নেতার গায়ে আঁচড়টুকু লাগে না, রক্ত ঝরে কিন্তু সাধারণ কর্মীদের। বিপদের মুখে পড়ে কিন্তু সাধারণ মানুষ। চোখের সামনে উদাহরণ রয়েছে, দেখুন মতুয়া রাজবংশী আর নমশূদ্ররা। হিন্দু কার্ড খেলে নাগরিকত্ব দেবার ঢপবাজি গত 8 বছর ধরে নেতারা দিয়ে চলেছেন, আজও দিচ্ছেন। কয়েক লক্ষের নাম বাদ গেলেও, তাদের 2-1 ভোটাধিকার না থাকলেও পরে নাগরিকত্ব দেবেন এবং ভোটের অধিকার ফিরিয়ে দেবেন বলে এরকম ঢপবাজিও, এরকম বিশুদ্ধ মিথ্যাচারও আমরা শুনতে পাচ্ছি। এই মানে সারমর্ম কি? মতুয়া রাজবংশীরা বুঝে গিয়েছেন এই যে তার সাথে মিথ্যাচার করা হচ্ছে, এটা মতুয়া রাজবংশী নমশূদ্ররা বুঝে গিয়েছেন, তবে অনেকটা দেরি হয়ে গিয়েছে। ভারতের নাগরিক হওয়ার যেসব শর্ত আছে সেই শর্ত পূরণ করবার মতন বৈধ কাগজপত্র তাদের কাছে নেই, এখন আর সেটা জোগাড় করাও সম্ভব না। ফলে যেভাবে হিমন্ত বিশ্ব শর্মাকে জিতিয়ে আনার পরেও 19 লাখ মানুষ, হিন্দু মানুষ ডিটেনশন ক্যাম্পে বন্দি দশা কাটাচ্ছেন, এ রাজ্যেও বিজেপি এলে তাদেরকেও একইভাবে কাটাতে হবে বলে এমন কিন্তু একটা মানে হাড় হিম করা ভয় এই নমশূদ্র মতুয়া রাজবংশীদের মধ্যে কাজ করছে।
এই দেশ কখনো হিন্দু রাষ্ট্র হবে না বা ইসলামিক রাষ্ট্র হবে না। ইসলামিক রাষ্ট্র হওয়ার থাকলে মোগল আমলেই কিন্তু সেটা হয়ে যেতে পারত। আর হিন্দু রাষ্ট্র হওয়ার থাকলে গত 3টে টার্মে দেশের ক্ষমতায় আছে বিজেপি, সেটা তারাও করে নিতে পারত। আসলে হুমায়ুন কবিরের এই মুসলিম ভাবাবেগে সুরসুরি দিয়ে বাবরি মসজিদের শিলান্যাস করেই হেলিকপ্টারে চেপে ঘোরার কথা যিনি বলেন, তেমনি বিজেপি হিন্দুদের ভাবাবেগে সুরসুরি দিয়ে কোটি কোটি টাকার আয়েস আরামে দিন কাটায় বিজেপির নেতারা। হুমায়ুনের আহ্বানের প্রথম দিকে কিছু মুসলমান পা বাড়ালেও লাগাতার তার বকওয়াসে সেই মুসলমানেরা কিন্তু ফের পিছিয়ে গিয়েছেন মুর্শিদাবাদ থেকেই। আর 100 দিন পর, ঠিক 100 দিন পর হুমায়ুন কবিরের অবস্থা ওই ঝিকিমিকি টুম্পা, দীপঙ্কর, রেখা পাত্র কিংবা রূপা গাঙ্গুলিদের মতো না হলেও নৌসাদের চেয়ে ভালো কিছুটা হবে না, কিছুতেই নৌসাদের চেয়ে ভালো হবে না। এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। আমরা আগামীকাল থেকেই আমরা কিন্তু প্রতিটি জেলা ধরে ধরে আপনাদেরকে বলবো কোন জেলায় কোন রাজনৈতিক দল কত আসন পেতে চলেছে এবং সেই আসন পাওয়ার পেছনে কি কি ফ্যাক্টর আছে, বা সেখানে ভোটে না জেতার পেছনে কি কি ফ্যাক্টর আছে, সবটাই আলোচনা করব কিন্তু আমরা আমাদের চ্যানেলে। আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, এনকে ডিজিটালকে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।